নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সায়াম ইন কানাডা চ্যানেলটির আরো একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমাদের থাইল্যান্ডে চতুর্থ দিন। এই দুদিন তো আমরা ব্যাংককেই কাটিয়েছি, তো আজকের ডেস্টিনেশন ছিল ক্রাবিতে। ক্রাবি যাওয়ার জন্য কিন্তু আমাদের সকাল সকালই ফ্লাইট ছিল। সকাল সকাল উঠতে কি যে প্রবলেম হচ্ছিল বন্ধুরা, কি আর বোঝাবো। কারণ আগের দিন যে আমরা ঘুরতে গেছিলাম সাফারি ওয়ার্ল্ডে, সেখানে তো সারাটা দিন ঘুরেছি, তো খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। কিন্তু কিছু করার নেই, আমাদেরকে এই ঢুলুঢুলু চোখ নিয়েই বেরিয়ে পড়তে হলো। এই ক্রাবি শহরটিকে কিন্তু থাইল্যান্ডের খুব শান্তশিষ্ট শহর বলেই মানা হয়, আর মানা হয় থাইল্যান্ডের ফেমাস হানিমুন ডেস্টিনেশন। শহরটি ছোট হলেও তার সৌন্দর্যতা কিন্তু কোনো দিক থেকেই কম নয়। তবে ব্যাংকক থেকে কিন্তু ক্রাবি যেতে মোটামুটি ওই ঘন্টাখানিকের মতনই সময় লাগে। আজকে আমাদের সকালবেলায় তো চেক আউট ছিল, সেই জন্য কিন্তু আমরা ব্রেকফাস্টও করতে পারিনি। তারপর যে এয়ারপোর্টে এসে ব্রেকফাস্ট করব সেটারও আর ইচ্ছা হয়নি, তাই ভাবলাম ক্রাবিতে পৌঁছে গিয়ে তারপরেই ব্রেকফাস্টটা করে নেব। বলতে বলতে কিন্তু ক্রাবিতেও পৌঁছে গেছি। আমার কিন্তু একেবারেই ধৈর্য ধরছিল না। ব্যাগেজ কালেক্ট করতে করতে মনে হচ্ছিল কখন যে গাড়িটা আসবে, আর হোটেলে পৌঁছে সাথে সাথে একটু রেডি হয়ে কিন্তু সমুদ্র দেখতে বেরিয়ে পড়ব। আমার মতন কারা কারা এমন সমুদ্র দেখতে ভালোবাসেন অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে একটু জানাবেন। যা বলেছিলাম ঠিক কিন্তু তাই করেছি। হোটেলে পৌঁছে খুব একটা বেশি সময় ওয়েট করিনি, সাথে সাথেই বেরিয়ে গেছি সমুদ্র দেখতে। আর তার সাথে ব্রেকফাস্টও করে নিচ্ছিলাম, কারণ সকাল থেকে তো তেমন কিছুই খাইনি। ফাইনালি অপেক্ষার অবসান হলো, আর শেষমেশ দেখা পেলাম সমুদ্রের। এই সমুদ্র দেখা পেলেই যেন আমার দুটো চোখ প্রাণ সবকিছুই পুরো শান্ত হয়ে যায়। আর তখন মনে হয় যে একটা কোণায় চুপ করে বসে থেকে ওই সমুদ্র দেখি। সেখানে নৌকা করে মাঝিরা আসছে যাচ্ছে, বড় বড় বোট আসছে, এগুলো দেখতে আমার এতই ভালো লাগে। ছোট থেকেই আমি সমুদ্র কিন্তু খুব ভালোবাসি। আর এই সমুদ্রের জলগুলো দেখতে আমার এখানে এতটাই ভালো লাগছিল, কি আর বলবো। কি সুন্দর নীল, মানে হচ্ছে আকাশ আর সমুদ্র দুটো যেন একখানেই পুরো মিশে গেছে। আমার এই সমুদ্র যেহেতু ঘুরতে ভালো লাগে, ছোটবেলায় কিন্তু আমি আমার বাবা মায়ের সাথে পুরীতেও ঘুরতে গেছি। আবার বিয়ের পর বড় কিন্তু আমাকে নিয়ে গেছে দীঘা মন্দারমণি ঘোরাতে। মোটামুটি ওই ছোটো মোটো সমুদ্র জায়গাগুলো অনেক কটাই ঘোরা হয়ে গেছে, তবে এখনো আন্দামানটা ঘোরা হয়নি। একবার ইচ্ছে আছে যে ইন্ডিয়াতে গেলে অবশ্যই আন্দামানে ঘুরতে যাব। তবে থাইল্যান্ডেও যে সমুদ্র আছে সেটা আবার আমার জানা ছিল না। যখন আমরা দুজন মিলে প্ল্যানিং করছিলাম তখনই দেখতে পারলাম এই ক্রাবির কথা, তাই ভাবলাম কিছুতেই এটা মিস করা যাবে না, একবারে দুটোই হয়ে যাবে। আমি তো এতক্ষণ ধরে প্রচুর এনজয় করে নিয়েছি জলের মধ্যে। আর এখানে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন না রোদটা, কিন্তু সাংঘাতিক রোদ কিন্তু থাইল্যান্ডে, আর গরমটাও প্রচুর পরিমাণে পড়ে। আমরা গেছিলাম মোটামুটি ওই মে মাসের সময়, তখন বলা হয় ওখানে রেইনি সিজন, কিন্তু আমার যা মনে হচ্ছিল যে পুরো শরীরটা যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তবে বন্ধুরা, আপনাদের মধ্যে এখনো অনেকেই আছেন যারা আমাদের চ্যানেলটিকে কিন্তু ফলো করেননি, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু ফলো করে দেবেন। কি সুন্দর সানসেটটা শুধু একবার দেখুন সবাই। আমার তো এতই ভালো লাগছিল সানসেটটা দেখে যে মনে হচ্ছিল একটি অন্যরকম জগতেই চলে এসেছি। সানসেট দেখার পরে আমরা একটু দেখছিলাম এখানে একটা ছোট্ট মার্কেট বসেছে, তো সেখানে প্রচুর এরকম জামা কাপড়ের দোকান রাখা আছে। তো ভাবলাম এগুলোই একটু ঘুরে দেখি যে এখানে কি কি দোকান আছে। দেখলাম পুরো মার্কেটটাতেই জামা কাপড় আর বাচ্চাদের খেলনার জিনিসের দোকান। তো খুব ভালোই লাগছিল এখানের এই কালেকশনগুলো দেখে। মার্কেটটা প্রথমে ভেবেছিলাম ছোট, তারপর দেখলাম ছোট না, বেশ লাইন জুড়ে প্রচুর দোকান রয়েছে, আর ভালোও লাগছিল দেখতে। এবার মার্কেট ঘুরে প্রচুর হেঁটে নিয়েছি, খিদেও পেয়ে গেছে। সারাটা দিন তো তেমন কিছু খেতে পারিনি। আপনারাই বলুন, সারাদিন এত ঘোরাঘুরির পর আর কি ভালো লাগে এত হাঁটতে? বলতে বলতেই কিন্তু এখানে পেয়ে গেছিলাম একটা মকটেলের শপ। এখানে এই দাদা এত সুন্দরভাবে এই মকটেলগুলো বানাচ্ছিল, ভাবলাম এই দাদার থেকে একটু মকটেলই টেস্ট করা যাক। মকটেলটা খেলে কিছুক্ষণ পেটটা ভর্তিও থাকবে, আর সামনে দেখতেও পাবো যে কোনো স্ট্রিট ফুডের দোকান দেখতে পাই কিনা। এই যে হাতে কিন্তু পেয়েও গেছি মকটেলটা, পেয়েই ডান সাইডেই দেখতে পাচ্ছি এখানে এরকম বসে বসে গান গাইছে। গানগুলো ঠিক বুঝতে পারছিলাম না কি গাইছিল, কিন্তু মনে হচ্ছিল যারা এখানে বসে আছে তারা হয়তো অনেকটাই এনজয় করছে। রাস্তাটা পার হতেই কিন্তু দেখতে পেয়ে গেছিলাম কিছু খাবারের দোকান। তখন মনে হচ্ছিল যা পেয়ে যাব তাই খেয়ে নেব। এই সময় কিন্তু আমি সেদ্ধ ভাতটাকে খুবই মিস করছিলাম। তবে এদের মেনুতে সবই কিন্তু থাইল্যান্ড রেসিপিসগুলোই ছিল, তো সেগুলোর মধ্যে অনেকক্ষণ দেখার পর ভাবলাম এখানের একটা ডিশের কথা অনেক দিন ধরেই শুনেছি, পাদ থাই বলে, তো এটাই একবার ট্রাই করে নেওয়া যাক।
আর আমার বরমশাই বলল থাই রেসিপি যখন খাবো তাহলে একটু চপস্টিকটাও কেন না ট্রাই করা যায়। প্রথমবারই চপস্টিকটা কিন্তু ভালোভাবেই ধরেছে। আর সাথেই চলে এসেছিল ফ্রাইড চিকেন আর ফ্রাইড শ্রিম্প। প্রথমবারের মতন এই থাই ফুড ট্রাই করে কিন্তু ভালোই লেগেছিল বেশ। ওই যে একটা কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো। ডিনার করে কিন্তু আমরা হোটেলেও পৌঁছে গেছি। আর এখানে আমার হাজবেন্ড ট্রাই করছিল এখানেরই একটা খুব পপুলার ডেজার্ট মোচি বলে। সেটাও খেতে কিন্তু মন্দ ছিল না, একটু অন্যরকম টেস্ট, তবে ভালোই লেগেছিল খেতে। আমার হাজবেন্ড তো একদমই ডেজার্ট লাভার না, ওর যখন ভালো লেগেছে তাহলে আপনারাই বুঝে নিন যে নিশ্চয়ই ভালো ছিল খাবারটা। যেই না শুতে যাব তখন দেখছি রুমে জলই নেই। তো পাশেই এখানে 7-Eleven বলে এরকম এই স্টোরগুলো আছে, তো ওখানেই চলে গেছিলাম জল আনতে। তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।